ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে আপনাদের যে ক্লাসটা গেল সেটা হচ্ছে যে 5ম নাম্বার ক্লাস। আর এখন যেটা শুরু হলো সেটা হচ্ছে 6ষ্ঠ নাম্বার ক্লাস। তো আর কিছুক্ষণ, এই 40 মিনিটের মতো ক্লাস নিয়ে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে আপনাদের একটু ডাবল ক্লাস নিচ্ছি এই কারণে যে আমাদের কিছু ক্লাসগুলো মিস হয়ে গেছে। সেই ক্লাসগুলোকে একটু রিকভারি করার জন্য আমরা একটু ডাবল ক্লাস নিচ্ছি। তো আমাদের তো প্রায় 2টা বা 3টা ক্লাস মেবি মিস হয়ে গেছে। একটা তো ফ্রাইডেতে নিলাম। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন যারা অ্যাটেন্ড করতে পারেননি তারা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন। ঠিক আছে? একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সো এখন আমাদের আজকের জন্য সেকেন্ড ক্লাস, কিন্তু ওভারঅল হচ্ছে এটা 6ষ্ঠ ক্লাস, অর্থাৎ 6 নাম্বার ক্লাস। 5 নাম্বার ক্লাসটা আমরা অলরেডি শেষ করলাম, মাত্রই শেষ করলাম। আর আজকে এখন আমাদের 6 নাম্বার ক্লাসটা শুরু হবে। আর চেষ্টা করব রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিতে তাড়াতাড়ি। হ্যাঁ, অনেক সময় হয়ে যায় কি যে রেকর্ডিংটা তো আপনাদের ক্লাস নেওয়ার পরে তো আবার রেকর্ডিংটা লোড নেয়, এই যে দেখেন, এই যে এইভাবে লোড নেয়, এইভাবে লোড নিতে অনেক সময় লাগে। এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে রেকর্ডিংটা একটু লম্বা হলে একটু একটু সময় বেশি নেয়। তো অনেক সময় আরেকটা কাজের মধ্যে ঢুকে যাই, তখন আর মনে থাকে না যে এটা আপলোড করে দিতে হবে। তখন ওই প্রবলেমটা তখন হয়। তো যদি ওইভাবে যদি দিতে না পারি তাহলে আপনারা একটু মনে করাই দিন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দেই। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, মেইনলি দেখেন, এখানে কিছু পয়েন্টগুলো আমি এখানে আপনাদের সুবিধার জন্য কিছু পয়েন্টগুলো আমি এখানে আপনাদের জন্য দিছি। সেটা হচ্ছে যে টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ফর ইওর পেজ। আপনি যে সার্ভিস পেজটা ক্রিয়েট করবেন সেই সার্ভিস পেজের জন্য আপনাকে বেস্ট কিওয়ার্ডটা ফাইন্ড আউট করতে হবে। এখন বেস্ট কিওয়ার্ডটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, এটা প্রশ্ন আসতেই পারে যে আমি যে বেস্ট কিওয়ার্ডটা ফাইন্ড আউট করব ভাইয়া, এটা কিভাবে করব? আমি তো প্রসেস জানি না। আমি তো জানি না যে আমার মেইন কিওয়ার্ডটা কি। তাহলে আমি মেইন কিওয়ার্ডটাই বা আমি কিভাবে বের করব? সো কিভাবে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে খুঁজে পেতে পারি, কিভাবে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে আমরা দেখতে পারি আমাদের কোন কিওয়ার্ডটা সব থেকে বেস্ট, এবং কিভাবে যেন আমরা বুঝতে পারি যে এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা কাজ করি তাহলে র্যাঙ্ক করা হয়তো আমাদের জন্য পসিবল। আর যদি কাজ না, এই কিওয়ার্ড দিয়ে যদি অন্য কিওয়ার্ড দিয়ে করি তাহলে আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। বা কোন কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্কিং করাই যাবে না, বা কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিংটা খুব ভালোভাবে হবে। সো এই সকল কিছু বোঝার জন্য আমাদের তখন রিসার্চটা তখন করতে হবে, এবং ওই প্র্যাকটিক্যাল নলেজটা তখন আমাদেরকে তখন থাকতে হবে। তো বেস্ট কিওয়ার্ড এখানে বোঝানো হচ্ছে যে সেই সকল কিওয়ার্ডটাকে এখানে বেস্ট কিওয়ার্ড বোঝানো হচ্ছে, যে সকল কিওয়ার্ডগুলো দিয়ে আমরা টপ র্যাঙ্কিং করাতে পারবো আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট বা যা যে কোনো ওয়েবসাইটগুলোকে। সেই সকল ওই কিওয়ার্ডগুলোকেই কিন্তু বেস্ট কিওয়ার্ড, এই কথাটা কিন্তু সেই সকল কিওয়ার্ডের জন্য। কথা বুঝতে পারছি? আচ্ছা, দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখেন, টু আন্ডারস্ট্যান্ড দ্য কম্পিটিশন। আপনাকে কম্পিটিশনটা বুঝতে হবে। আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছেন বা আপনি সিলেকশনে নিয়ে আসছেন, এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কেমন, কেমন, এই কিওয়ার্ডগুলো নিয়ে মানুষ কেমন কাজ করে, হ্যাঁ, এগুলোর ডিমান্ড কেমন। তো মনে করেন, আমি সবসময় যেটা বলে থাকি যে ধরেন আপনি বাড়িধারাতে, বা হচ্ছে যে আপনি একটা হোটেল বিজনেস করবেন, বা আপনি একটা এলাকাতে হোটেল বিজনেস করবেন। তো সেই ওই এলাকাতে কিন্তু আপনি রিসার্চ করবেন যে এই এলাকাতে যদি আমি হোটেল বিজনেস করি বা খাবারের যদি দোকান দেই, ধরেন আপনি ভাতের দোকান দিলেন বা বিরিয়ানির দোকান দিলেন মনে করেন আপনি, হ্যাঁ, তখন আপনি কি হিসাব করবেন যে এখানে যতগুলো অফিস আছে অফিসের এমপ্লয়ি গুলো কত। মনে করেন আপনার অফিসের এমপ্লয়ি গুলো টোটাল হচ্ছে যে 5,000 এমপ্লয়ি আছে এই এলাকাতে। এই এলাকাতে 5,000 এমপ্লয়ি আছে, কিন্তু কতজন এমপ্লয়ি বাসা থেকে খাবার নিয়ে আসে, কতজন, কতগুলো অফিস
খাবারগুলো অর্ডার দিয়ে নিয়ে আসে, আর কতগুলো অফিসের এমপ্লয়ি খাবারের জন্য বিভিন্ন হোটেলগুলোকে মানে সার্চ করে বা বিভিন্ন হোটেলে গিয়ে গিয়ে খেয়ে আসে। এই 3-4টা জিনিস তখন আপনাকে রিসার্চ করতে হবে। যদি আপনি এরকম চিন্তা করেন যে আপনি ওই এলাকাতে একটা হোটেল দিবেন, আচ্ছা, আপনি বের করলেন যে 5,000 হোটেলের মধ্যে 5,000 এমপ্লয়ের মধ্যে 2,000 জন তারা হচ্ছে যে বাসা থেকে খাবার নিয়ে আসে এবং 1,000 জন অর্ডার দিয়ে খাবার কেনে, তারা বাইরে এসে খাওয়ার দাওয়া করে না। আর 2,000 জন যারা আছে তারা হচ্ছে বাইরে বিভিন্ন হোটেল থেকে খায়। তাহলে 2,000 জন ব্যক্তি প্রতিদিন লাঞ্চে তারা বাহির থেকে খাবার খায়, বাহিরের যে সকল হোটেলগুলো আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এইখানে এই 2,000 জন এমপ্লয়ির জন্য কয়টা হোটেল আছে। ধরেন এই 2,000 জন হোটেলের জন্য 50টা হোটেল আছে। তার মানে কি এটা হিউজ, হিউজ হোটেল। তো এখন যদি আপনি চিন্তা করেন যদি এই 50টা হোটেলের মধ্যে যদি আপনি আপনার হোটেল যদি দিতে চান, তাহলে কি আমার জনবল কম কিন্তু কম্পিটিশন অনেক বেশি, তাহলে কি আমার সেল ভালো হবে? আমার কিন্তু সেল ভালো হবে না। আমার কিন্তু এই হোটেল ওইখানে ভালো চলবে না। যদি এমন হতো যে ওই 2,000 এমপ্লয়ির জন্য মাত্র 5টা হোটেল আছে, হ্যাঁ, বা 4টা হোটেল আছে, তখন যদি আপনি ওইখানে যদি আপনি হোটেলটা যদি আপনি একটা হোটেল দেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু অনেক সুন্দর হবে। সো এই রকম রিসার্চ যদি আপনি না করে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে যদি আপনি হোটেলটা দেন, তাহলে কিন্তু আপনার চিন্তা করবেন যে এই এলাকাতে তো অনেক ইনকাম হওয়ার কথা, তার কিছুই হচ্ছে না, বরং আপনার যে টাকাগুলো দিয়ে আপনি মানে বিষয়গুলো নিয়ে অ্যারেঞ্জমেন্ট করছেন সেটাই আপনার লস হচ্ছে। তাহলে রিসার্চ ছাড়া যদি আমরা কোনো একটা কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করতে শুরু করি, বা কোনো একটা কাজ যদি আমরা কিওয়ার্ড যদি সিলেকশন করি কোনো ধরনের রিসার্চ ছাড়া, তাহলে কিন্তু ওই কিওয়ার্ডটাই ঠিক ওই হোটেলের মতোই কাজ করবে। হ্যাঁ, তো এই কারণে আমাদেরকে অনেকভাবে রিসার্চ করতে হবে যে এই কিওয়ার্ড দিয়ে যে আমি কাজ করব, এই কিওয়ার্ডটা কতটা অথেন্টিক হবে কাজ করার জন্য, কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং কতটা ফিট কিওয়ার্ড। এই বিষয়গুলো যখন আপনি অ্যানালাইসিস করে যখন আপনি বের করে ফেলতে পারবেন, তখনই কেবলমাত্র আপনি বলতে পারবেন বা তখনই কেবলমাত্র আপনি বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কটা কত দ্রুত হতে পারে বা কতটুকু টাইমের মধ্যে আসতে পারে। হ্যাঁ, এই এই থিঙ্কিংটা তখন আপনার মধ্যে চলে আসবে। এটা কিসের মাধ্যমে আসবে? বিভিন্ন রিসার্চের মাধ্যমে আসবে। সো এই যে রিসার্চটা আপনি করলেন, ঠিক এরকম যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, আপনাদেরকে ক্লায়েন্ট যারা থাকবেন, হ্যাঁ, দেশের বা দেশের বাহিরের, তারা আপনাদেরকে এরকম অর্ডার করবে। আপনাদেরকে ধরেন 50টা কিওয়ার্ড দিয়ে দিল যে এই 50টা কিওয়ার্ড তুমি বিভিন্ন ক্যাটাগরি আমাকে বের করে দাও, বা এই নিশের উপরে তুমি আমাকে ভালো ভালো 20টা কিওয়ার্ড আমাকে সিলেক্ট করে দাও, তার জন্য তোমাকে এত ডলার পে করব। সো এইগুলো তখন আপনাকে তারা কাজ দিবে। আপনি যদি সেখানে পারফর্ম করতে না পারেন, তাহলে কিন্তু ওই আপনার জীবনে এই একটা নাটকীয় লেখা থাকবে। কথা বুঝতে পারছেন? তখন ওই আপনার জীবনে ওই একটা ক্লায়েন্টই থাকবে, ওই ক্লায়েন্ট আপনার তো সার্ভিস নেবেই না, এমন একটা ফিডব্যাক দিয়ে যাবে, ওই ফিডব্যাকের কারণে আর কোনো ক্লায়েন্টই আপনি পাবেন না। এ কারণে কোনো ক্লায়েন্টকে কখনোই নলেজ গ্যাপ নিয়ে হ্যান্ডেল করতে হয় না। হ্যাঁ, আপনি নলেজটা সম্পূর্ণ যেটুকুই কাজ শিখেন, হয়তো খুব সবকিছুই করার দরকার নাই, আপনি যতটুকুই করেন অতটুকুর মধ্যেই যেন কোনো ধরনের নলেজ গ্যাপ যেন আপনার না থাকে। লিমিটেড নলেজ নিয়ে কখনোই ক্লায়েন্টের সাথে আপনি কথা বলে কনভারসেশন করে আগাতে পারবেন না, এবং আপনি মনের দিক থেকে আপনি সন্তুষ্টি হবেন না। বাট আপনার যখন নলেজগুলো থাকবে তখন কিন্তু তার সাথে কথোপকথনে আপনার অনেক ইজি ফিল হবে, এবং আপনি অনেক কিছু যখন বোঝাতে পারবেন তাকে, এবং আপনার সার্ভিসটা যখন তাকে নেওয়াইতে পারবেন, তখন কিন্তু আপনার ওই সন্তুষ্টিটা আপনি পাবেন যে সন্তুষ্টিটা আপনি চাচ্ছেন। এটা খুব ইজি ক্যালকুলেশন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে টু প্ল্যান অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন। আপনাকে অন পেজ এবং অপটিমাইজেশনটা সুন্দরভাবে ওই কিওয়ার্ড দিয়ে করতে হবে যেটাকে আমরা সিলেক্ট করেছি ফোকাস কিওয়ার্ড হিসাবে, ওই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে করতে হবে। টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ফর অ্যাডভার্টাইজমেন্ট। সো অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের দরকার নাই, কারণ আপনারা পেইড ক্যাম্পেইনে যাবেন না, পিপিসি আপনারা করবেন না, সার্চ ইঞ্জিন মার্কেটিং আপনারা করবেন না, কারণ আমরা অর্গানিক ওয়েতে আমরা টপ র্যাঙ্কিং করাতে চাই। সুতরাং এই পয়েন্টগুলো আপনাদের জন্য দরকার নাই। আচ্ছা, এখন দেখেন যেইটা আপনি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এবং করিয়েছি, সেটা হচ্ছে যে এই যে ব্রড নিশ, ন্যারো নিশ এবং ন্যারো ডাউন নিশ।
ঠিক আছে? এখন এটার উপরে দেখেন কি আছে, টু ফাইন্ড দ্য লোকাল এবং গ্লোবাল বেস সার্চ ভলিউম। এখন আপনি যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করছেন এটার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্টের জন্য আপনি কাজ করছেন বা যে কোম্পানির হয়ে আপনি কাজ করছেন, এই কোম্পানি তাদের ওয়েবসাইটের জন্য কি ধরনের কিওয়ার্ড চায়? তারা কি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে র‍্যাংকিং চাচ্ছে? নাকি ইউএস এর মধ্যে র‍্যাংকিং চাচ্ছে? নাকি টোটাল গ্লোবালি র‍্যাংকিং চাচ্ছে? নাকি কোনো লোকালি র‍্যাংকিং চাচ্ছে? এই কিছু বিষয়গুলো তখন তাদের সাথে বসে মিটিং করে আপনাকে ফিক্সড করতে হবে। দেন তারপরে আপনি আপনার কাজে হাত দিবেন। না হলে অযথা আপনি অনেক পরিশ্রম করবেন, যেটা টোটালি বৃথা যাবে এবং ওই পরিশ্রমের জন্য কোনো পারিশ্রমিক তখন আপনি পাবেন না। তখন আপনার খারাপ লাগবে। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এটা সবসময় ক্লিয়ার হয়ে নিতে হবে, ক্লায়েন্টের সাথে হোক, বায়ারের সাথে হোক, যার কাজ করবেন তার সাথে হোক, যে সে কি ধরনের কিওয়ার্ডগুলো চাচ্ছে। যে কিওয়ার্ডগুলো চাচ্ছে সেটা কি কোনো কান্ট্রিকে টার্গেট করে, নাকি হচ্ছে যে লোকালি কোনো কিওয়ার্ড, নাকি গ্লোবালি কোনো কিওয়ার্ড সে চাচ্ছে। ঠিক আছে? এটা তখন এনশিওর করতে হবে, হ্যাঁ? আচ্ছা। এবার আসি, দেখেন যে কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস টুল। এখানে আমি কিছু টুলের কথা আপনাদেরকে বলেছি। আচ্ছা, নিউ কাউকে এড করা যাবে কিনা এটা আমি আসলে ওইভাবে বলতে পারবো না, কারণ এই গ্রুপটা আমি মেইনটেইন করি না। হ্যাঁ, তো এই গ্রুপে যারা মডারেটরে আছেন, তো তাদেরকে একটু আপনারা আস্ক করে বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নেবেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হয়। ঠিক আছে? ৫ নম্বর পয়েন্ট আরেকবার বলা যাবে? আগের স্লাইডের ৫ নাম্বার? ৫ নাম্বারটা এটা আপনাদের জন্য দরকার হবে না। কারণ এটা তো পিপিসি, এটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। এটা আপনারা তো অর্গানিক ওয়েটাতে করবেন। এটা আমরা যারা পিপিসি করি, সার্চ ইঞ্জিন মার্কেটিং করি, এটা তাদের জন্য। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা দেখি যে যখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, হ্যাঁ? তখন আপনারা একটা জিনিস খুব ভালোমতো ক্লিয়ার হয়ে নিবেন। আপনাদেরকে নিজেদেরকে ইউজার এন্ড থেকে চিন্তা করবেন। একজন ট্রাফিক এন্ড থেকে চিন্তা করবেন। একজন ক্লায়েন্টের এন্ড থেকে চিন্তা করবেন। মানে একজন যারা সার্চার, যাদের জন্য আপনি করছেন ইউজার, তাদের এন্ড থেকে চিন্তা করবেন। কিভাবে চিন্তা করবেন? আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করেছেন, যে নিশের জন্য আপনি চিন্তা করবেন যে এই নিশটার রিলেটেড যদি কোনো প্রবলেম হতো, তাহলে আমি কি লিখে সার্চ করতাম? আমি কি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতাম? নাকি করতাম না? যদি মনে হয় যে না, এই কিওয়ার্ড লিখে তো আমি সার্চ করতাম এবং এই কিওয়ার্ড তো আসলেই সার্চ করার মতো কিওয়ার্ড, তাহলেই শুধুমাত্র এই কিওয়ার্ডটাকে আপনি সিলেকশনে নিয়ে আসেন। কিন্তু আপনি একজন ইউজার এন্ড থেকে নিজেকে আগে রাখবেন। রেখে চিন্তা করবেন। হ্যাঁ? আচ্ছা। আগে যেমন এখানে আমি কিছু কিওয়ার্ড গুলো দিয়েছি। আগে যেমন Google প্ল্যানার ছিল, এখন Google প্ল্যানারে কিছু লিমিটেশন করে দিছে। আপনি কিওয়ার্ড গুলো কিছু লিমিটেশন করে দিছে, যে লিমিটেশন এর কারণে আপনি চাইলেও হচ্ছে প্ল্যানার থেকে ওই এক্সাক্ট ইনফরমেশনটা পান না। এটা পেইড করে দিছে। আগে অনেক ফ্রি ছিল। এটাকে মাদার টুল বলতাম। হ্যাঁ? যে এটা অনেক ইনফরমেশন দিত। তো এখন কিছুটা লিমিটেশন করে দিছে এবং পেইড করে দিছে। মেক্সিমাম কিওয়ার্ড গুলোই আসলে পেইড করে দিচ্ছে। তো ফ্রিতে আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিওয়ার্ড গুলো কিভাবে রিসার্চ করতে হয়। এটা ফ্রি টুলস গুলো দিয়ে কিভাবে করতে হয় এবং কিভাবে ভালোভাবে রিসার্চ করতে হয়, এগুলো আমরা দেখাবো আপনাদেরকে। যতটুকু পারি, হ্যাঁ, আপনাদেরকে দেখাবো। কিন্তু মেক্সিমাম টুলই সব পেইড করে দিছে, তো এ কারণে একটু কঠিন হয়ে যায় ফ্রি টুলগুলো দিয়ে দেখাতে। কারণ দেখা যাবে যে আপনাকে একটু টাইম লিমিটেশন করে দেয় যে আপনি প্রতিদিন এতবার সার্চ করতে পারবেন।
এতবারের বেশি সার্চ করতে আপনাকে দেওয়া হবে না, এতবারের বেশি যদি আপনি লিমিট ক্রস করে ফেলেন সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে। সো বিভিন্ন ধরনের আপনাকে বাইন্ডিংস এর মধ্যে আপনাকে কাজগুলো করতে হয়। হ্যাঁ, এ কারণে আপনাদেরকে একাধিক টুল দিয়ে দেখানোর চেষ্টা করব। ওই এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যদি পারি তাহলে আমরা কিওয়ার্ডে আমরা প্র্যাকটিক্যালি আমরা যাব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে লং টেইল প্রো আছে, স্যামরাশ আছে, কিওয়ার্ড ফাইন্ডার আছে। হ্যাঁ, তারপরে গুগল ক্লিয়ার পেয়ার, উবার সাজেস্ট ডট আইও। সো এইগুলো এখন কিন্তু কিছুটা অনেকগুলোই পেইড হয়ে গেছে, কিছুগুলো আপনাকে রেজাল্ট দেখাবে, বাট এছাড়াও আরো কিছু টুলস গুলো আছে যেটা আমি আপনাদেরকে নিজে থেকেই দেখাবো। হ্যাঁ, আগে এইটা ভালোভাবে একটু বুঝে নেন। যারা পেইড টুল গুলো কিনতে চান, হ্যাঁ, তাদের জন্য এই কিছু টুলস গুলো দিছি যে প্রতি মান্থলি সাবস্ক্রিপশন ফি আছে। তো যারা এগুলো নিয়ে কাজ করতে চান, আর আরেকটা টুলস আছে যেটা দিয়ে খুবই ভালো কাজ করা যায়, সেটা হচ্ছে এইচরেফ। এটা খুব ভালো একটা টুলস, চাইলে আপনারা এটাও নিতে পারেন। হ্যাঁ, এটাও পেইড ক্যাম্পেইন হিসেবে আপনারা চালাতে পারেন, নিতে পারেন এগুলা, ঠিক আছে। আচ্ছা, আমরা মেইন টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে যে দেখেন কিওয়ার্ডের বিভিন্ন টাইপ আছে। হ্যাঁ, যে টাইপগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, বিভিন্ন টাইপ আছে কিওয়ার্ডের। সেটা হচ্ছে যে প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড গুলো কি। এখন যদি আপনাকে যদি বলা হয় যে আমাকে কিছু প্রোডাক্ট কিওয়ার্ড গুলো বের করে দিতে হবে, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনাকে প্রোডাক্ট কিওয়ার্ড বের করে দিতে হবে, তাহলে কি ধরনের কিওয়ার্ডটা প্রোডাক্ট কিওয়ার্ডের মধ্যে পড়ে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ একটা প্রোডাক্টই তো প্রোডাক্ট কিওয়ার্ড হয়। হ্যাঁ, এইখানে যেমন উদাহরণস্বরূপ মোবাইল ফোন দিচ্ছে, এরকম মোবাইল ফোন হইতে পারে, বই হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, পেন ড্রাইভ হইতে পারে। হ্যাঁ, কোনো একটা প্রোডাক্টই হচ্ছে আপনার প্রোডাক্ট কিওয়ার্ড হইতে পারে, ঠিক আছে। একটা পেইড টুল কিনে অনেকজন কাজ করতে পারবেন না, এটা সার্ভার আপনাদেরকে হ্যাক করে ফেলবে। একটা পেইড টুল দিয়ে আপনারা সিঙ্গেল পিসিতেই শুধুমাত্র কাজ করাটা সব থেকে উত্তম। যদি আপনি একাধিক পিসিতে কাজ করতে চান সেই ক্ষেত্রে একটাতে লগ আউট করে আর একটাতে লগ ইন করতে হবে। হ্যাঁ, তো এরকম বারবার হলে আপনার ওই আইপিটা ট্র্যাক করে ফেলে। সো বেটার হচ্ছে যে এক একটা কিওয়ার্ড, পেইড কিওয়ার্ড একজনই ইউজ করা। সেই ক্ষেত্রে বাংলাদেশে অনেক থার্ড পার্টি গুলো আছে যারা গ্রুপ বাই টুলস প্রোভাইড করে। অল্প ডলার দিয়ে আপনার হচ্ছে $20 বা $15 এগুলো দিয়ে আপনারা অনেক কিছু টুলস গুলো পাবেন। এটা বাংলাদেশ প্রোভাইডার, মানে এটা থার্ড পার্টি হয়ে এটা আসে। কিন্তু এটা একটু ঝামেলা করে, সার্ভারে মাঝে মধ্যে অনেক সমস্যা হয়, এদেরকে আবার তখন নক করতে হয়। হ্যাঁ, আচ্ছা, ব্র্যান্ড কিওয়ার্ড গুলোর কি। ব্র্যান্ড কিওয়ার্ডটা হচ্ছে যে প্রোডাক্ট কিওয়ার্ডই মূলত প্রোডাক্ট কিওয়ার্ডের আগে যখন কোনো ব্র্যান্ড নেম যখন যুক্ত হবে সেটাই কিন্তু তখন ব্র্যান্ড কিওয়ার্ড হবে। যেমন দেখেন মোবাইল ফোন, কি মোবাইল ফোন, নোকিয়া মোবাইল ফোন, এটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড। ল্যাপটপ, কিসের ল্যাপটপ, আসুসের ল্যাপটপ, ডেলের ল্যাপটপ, এই ডেলটা হচ্ছে ব্র্যান্ড। সো কোনো একটা প্রোডাক্টের আগে যখন ওই প্রোডাক্টের নাম যখন অ্যাড করা হয় তখন সেটা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড হিসেবে যা হয়। তখন আপনাদের মূল ফোকাসটা কিন্তু তখন ওই কিওয়ার্ড গুলোতে যাবে। মডিফায়ার কিওয়ার্ড গুলো কি। মডিফায়ার কিওয়ার্ড গুলো হচ্ছে যে যে কিওয়ার্ড গুলোতে ধরুন আপডেট করা হলো, মডিফাই করা হলো। যে আপনি যখন কোনো কিছু লিখে আপনি সার্চ করবেন, ধরুন আপনি এখনকার বাজারে কি কি ফোন আসছে, এটা আপনি কি লিখে সার্চ করবেন, হয়তো আপনি এটা লিখে সার্চ করবেন যে হচ্ছে যে মোবাইল ফোন 2020 এরকম লিখে সার্চ করেন, বা আপডেট মোবাইল ফোন, বা লেটেস্ট মোবাইল ফোন, বা কোন একটা মোবাইল ফোনের নাম দিয়ে আপনি 2020 লিখে সার্চ করবেন, বা কি কি ধরনের মোবাইল ফোন 2020-এ আসছে, এই বছরে আসছে, এবং লেটেস্ট মোবাইল ফোনগুলো কি কি আছে, লেটেস্ট ল্যাপটপ গুলো কি আছে, ইলেকট্রনিক্স কোনো ডিভাইস কি আছে। এইগুলো যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনি কি যেটা লিখে আপনি সার্চ করবেন এটা হয় আপনি আপডেট দিবেন, লেটেস্ট দিবেন, বা কোনো একটা সাল দিবেন। সো এইগুলো কিন্তু মডিফায়ার কিওয়ার্ড, মানে একটা কিওয়ার্ডটাকে আপনি মডিফাই করতেছেন, দিয়ে আপনি সার্চটা করছেন। এটা হচ্ছে যে মডিফাইড কিওয়ার্ড আমরা বলে থাকি, ঠিক আছে। এনটিটিপি কিওয়ার্ড কি। এনটিটিপি কিওয়ার্ড আর জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড খুব কাছাকাছি।
হ্যাঁ, এনটিটিপি কিওয়ার্ড হচ্ছে যে কোনো একটা স্থানকে বোঝাবে। আপনার যে দোকানটা আছে বা আপনার যে শপটা আছে বা আপনি যেখানে আপনি সেল করেন, সেটার নির্দিষ্ট কোনো একটা জায়গা থাকবে। নির্দিষ্ট একটা প্লেস থাকবে। এমন হয় যে অনেকে দেখা যাচ্ছে যে ঝাঁকায় করে নিয়ে অনেক কিছু বিক্রি করে রাস্তায়, রাস্তায় মাথায় করে নিয়ে বিক্রি করে। এদের কিন্তু কোনো প্লেস নাই। এটা সব জায়গায় তাদের প্লেস। হ্যাঁ, আজকে এই জায়গায় আছেন, কালকে ওই জায়গায় আছে। এগুলো তারা বিক্রি করে। এই ফুট ওভার ব্রিজের উপরে তারা বিক্রি করে। সো এইটা কিন্তু এনটিটিপি কিওয়ার্ড গুলো এদেরকে নিয়ে পড়বে না। তো এদেরকে তখন এনটিটিপি কিওয়ার্ড কোনগুলোকে পড়বে? যাদের একটা নির্দিষ্ট কোনো দোকান আছে, যে দোকানগুলোতে তারা প্রতিনিয়ত বসে, হ্যাঁ, ওই দোকানগুলোতেই তারা বসে। নির্দিষ্ট কোনো একটা স্থান আছে, নির্দিষ্ট কোনো একটা জায়গা আছে। সেই ধরনের দোকানগুলোকে নিয়ে যখন, সেই ধরনের শপগুলোকে নিয়ে যখন আমরা যখন সেগুলো ধরনের কোম্পানিগুলো নিয়ে যখন আমরা কোনো কিওয়ার্ডগুলো সিলেকশনে নিয়ে আসবো, সেগুলো হচ্ছে এনটিটিপি কিওয়ার্ড। জিওগ্রাফিক্যালি কিওয়ার্ড বলতে এমনি আমরা বুঝতে পারছি যে জিওগ্রাফিক্যালি অ্যাসাইন করা থাকবে, যেমন হচ্ছে যে কোনো একটা দেশের নাম থাকবে বা কোনো জায়গার নাম থাকবে। যেমন হচ্ছে যে মনে করেন যে ট্রেনিং সেন্টার ইন ঢাকা বা ট্রেনিং সেন্টার ইন চিটাগাং, ট্রেনিং সেন্টার ইন পাবনা। এই যে আমি পাবনা প্লেস করে দিচ্ছি, তারপরে রাজশাহী দিচ্ছি বা ঢাকা দিচ্ছি, এক নির্দিষ্ট কোনো জায়গাটাকে আমি মেনশন করছি, যে প্লেস নির্ধারণ করে দিচ্ছি। এটি হচ্ছে জিওগ্রাফিক্যালি কিওয়ার্ড। এটা কান্ট্রিও অ্যাসাইন করা যায়। যে আপনি এসইও প্রফেশনাল ট্রেনিং ইন বাংলাদেশ বা এসইও প্রোভাইডার কোম্পানি ইন বাংলাদেশ বা ডিজিটাল মার্কেটিং প্রোভাইডার কোম্পানি ইন বাংলাদেশ। এই যে ইন বাংলাদেশ বা বিডি বা ইন ইউএসএ বা ইন কানাডা, এই যে দিচ্ছেন আপনি বিভিন্ন কান্ট্রিকে নির্দিষ্ট করে অ্যাসাইন করে দিচ্ছেন, এটাই হচ্ছে যে আপনার জিওগ্রাফিক্যালি কিওয়ার্ড। অর্থাৎ আপনাকে কোনো প্লেস নির্ধারণ করে দেওয়া, কোনো কান্ট্রি হোক বা কোনো স্টেট হোক, এগুলোকে আপনাকে দেওয়া, এগুলোই পড়বে হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডের মধ্যে পড়বে। ডেমোগ্রাফিক্যালি কিওয়ার্ডগুলো কোনগুলোকে আমরা ডেমোগ্রাফিক্যালি বলি? এটা হচ্ছে যে জেন্ডার ডিসক্রিমিনেশন হয়, এটা জেন্ডার ভেদে হয়। যেমন হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা পছন্দ করছেন, এই কিওয়ার্ডটা আসলে ফিমেলদের জন্য বেশি হয় নাকি মেলদের জন্য বেশি হয়? তো এই সিলেকশনটা যখন আপনি করতে পারবেন, তখন কিন্তু এটা ডেমোগ্রাফিক্যালি কিওয়ার্ডের মধ্যে পড়ে যাবে। যেমন ধরেন পিঙ্ক কালার, এখানে কিন্তু নির্দিষ্টতা নাই যে পিঙ্ক কালার মানেই হচ্ছে যে এটা মেয়েদের ক্ষেত্রে ইউজ হবে। পিঙ্ক কালার যে ছেলেরা ইউজ করতে পারবে না, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু বর্তমান জরিপে দেখা গেছে যে পিঙ্ক কালারের যে কোনো কিছু ফিমেলরা একটু বেশি পছন্দ করে। তার মানে কি এটা ফিমেলদের জন্য সেট হয়ে গেছে। তার মানে কি এটা যদি এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে যদি আমি ফিমেলদেরকে যদি টার্গেট করি, তাহলে আমার ওয়েবসাইটটাতে ভিজিটর বা আমার সেল হওয়ার প্রবণতা বেশি হয়। কারণ এটা হচ্ছে তাদের পছন্দের কালার হয়, ম্যাক্সিমামেরই, সবার ক্ষেত্রে না। তো এই কারণে এমন হয়ে গেছে যে যেহেতু ম্যাক্সিমামেরই পিঙ্ক কালার পছন্দ ফিমেলদের, তাহলে পিঙ্ক কালার মানেই হচ্ছে এটা ফিমেলদের জন্য এই কিওয়ার্ডটা। এই যে আমি ভাগ করে ফেললাম, আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমি এই কিওয়ার্ডটা আমি হচ্ছে ফিমেলদের জন্য বা এই কিওয়ার্ডটা মেনদের জন্য বা লেডিস ব্যাগ, এই যে আমি ইয়ে করে ফেললাম, ডিভাইডেড করে ফেললাম, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক্যালি কিওয়ার্ড। যে কিওয়ার্ডগুলো দিয়ে অন্তত এতটুকু বোঝা যায় যে এই কিওয়ার্ড মূলত কাদের জন্য, ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য, বা ফিমেলদেরকে টার্গেট করলে এই কিওয়ার্ডগুলো নিয়ে বেশি কাজ করা যাবে কিনা, বা মেলদেরকে টার্গেট করে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে কিনা। যখন এরকম হয় তখন এটা হচ্ছে ডেমোগ্রাফিক্যাল কিওয়ার্ড হয়। আর যখন এই যে এসইও ট্রেনিং ইন ঢাকা বা এই ডিজিটাল মার্কেটিং প্রোভাইডার কোম্পানি, এটা কিন্তু মেল ফিমেল কিন্তু কোনো ইস্যু না, পড়ে না। সো এইগুলো কিন্তু ডেমোগ্রাফিক্যালি কিওয়ার্ডের মধ্যে পড়বে না। ভাইয়া, কিওয়ার্ডও কি প্লাগরিজমে ধরে? কিওয়ার্ড প্লাগরিজমে ধরে না আপু। কারণ কিওয়ার্ড আপনার ডুপ্লিকেট হবে, এটা খুব স্বাভাবিক। কারণ সার্চ ভলিউম বেশি, আপনার এই কিওয়ার্ডগুলো নিয়ে অনেকেই কাজ করতে পারে, আপনিও কাজ করতে পারেন। এইটা কখনোই কোনো ইস্যু হবে না। তবে টাইটেলটা আপনাকে ইউনিক রাখতে হবে। কিওয়ার্ড আপনার ডুপ্লিকেট হবেই। বরং কিওয়ার্ড তো ডুপ্লিকেট করতেই হয়, কারণ পপুলার কিওয়ার্ডগুলো নিয়েই তো আপনি কাজ করবেন। যে কিওয়ার্ডগুলো নিয়ে অনেকেই কাজ করে, সেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করে তাদের থেকে আপনি টপ র্যাঙ্কিং করবেন। এটাই আপনার চ্যালেঞ্জ। আচ্ছা, কল টু অ্যাকশন কিওয়ার্ড গুলো কি? হ্যাঁ, মেইনলি প্রত্যেকটা কিওয়ার্ড গুলোই তো আমরা কাস্টমারকেই টার্গেট করি, কিন্তু কাস্টমার যখন মেল অথবা ফিমেল, যদি আমি বাছাইকৃতভাবে টার্গেট করতে চাই কোনো একটা কিওয়ার্ড গুলো দিয়ে, এবং সেই কিওয়ার্ড গুলি হচ্ছে ডেমোগ্রাফিক্যালি কিওয়ার্ডের মধ্যে পড়বে। আর কল টু অ্যাকশন কিওয়ার্ড গুলো কি হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে একটা ওয়েবসাইটের মধ্যে গেলে নিচে লেখা থাকে যে বাই নাও, বা হচ্ছে যে আপনার কল নাও, হ্যাঁ, বা সি মোর। এই যে এইগুলোকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। সো এইগুলোকে বলা হয় কল টু অ্যাকশন কিওয়ার্ড।
সো এই কিওয়ার্ডগুলো কখন আমরা ইউজ করি, আর এই কিওয়ার্ডগুলো কখন ইউজ করতে হয়, যখন ধরুন যে আপনি একটা প্রোডাক্ট নিছেন, এখন এই প্রোডাক্টটা তো তাকে কন্ট্রাক্ট কাজ করতে হবে অথবা বাই নাও করতে হবে, অর্থাৎ একজন ইউজার, একজন ট্রাফিক যদি তার ওয়েবসাইটে ঢুকে যদি কোনো একটা অ্যাকশন কমপ্লিট করে, সেটা হতে পারে ডাউনলোড করতে পারে, সেটা হতে পারে কোনো অ্যাপস ইনস্টল করতে পারে, হ্যাঁ, সেটা হতে পারে যে কল টু অ্যাকশন, যেমন হচ্ছে যে আপনার কল নাও বা সি মোর বা কন্ট্রাক্ট আস, এই ধরনের কোনো কিওয়ার্ডে ক্লিক করে অ্যাকশন কমপ্লিট করতে পারে। অর্থাৎ কোনো না কোনো এঙ্গেজমেন্টে যখন সে জড়ায় যাবে আপনার ওয়েবসাইটের মধ্যে, সেইটাই হচ্ছে আপনার কল টু অ্যাকশন কিওয়ার্ড হবে সেটা। অনেক সময় আমরা যে কল টু অ্যাকশন কিওয়ার্ড গুলো দেই, কল নাও দেই, আমরা সি মোড দেই, হ্যাঁ, কন্ট্রাক্ট কাজ দেই, ফ্রি ট্রায়াল দেই, এইগুলো হচ্ছে যে কল টু অ্যাকশন কিওয়ার্ডের মধ্যে পড়বে। এডুকেশনাল কিওয়ার্ড, এডুকেশনাল কিওয়ার্ড বলতে আপনারা খুব ইজিলি কিন্তু বুঝতে পারছেন যে এডুকেশনাল কিওয়ার্ড মানে হচ্ছে যে পড়াশোনার ব্যাপারে, যেমন আপনি কোনো কিছু শিখতে চাচ্ছেন, হ্যাঁ, এই যে WH দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোতে শেখার উদ্দেশ্যেই করা হয়, বিশেষ করে হাউ দিয়ে, যে হাউ টু ইনস্টল ইন উইন্ডোজ 7, এটাও কিন্তু আপনি শেখার জন্য, বা বিভিন্ন রান্না বান্নার ক্ষেত্রে হইতে পারে, বিভিন্ন কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না, জানতে চাচ্ছি, বা কোনো মোবাইল পাচ্ছি, মোবাইল একটা কিছু আমরা মোবাইল কিনবো, কিন্তু কি ধরনের মোবাইল কিনবো আমি বুঝতেছি না, কোন মোবাইলটা ভালো হবে, এটা জানার জন্য আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, ব্লগ পড়লাম। এই যে দেখেন, কোনো কিছু কোনো কিওয়ার্ড দিয়ে যদি আমি কোনো শেখার উদ্দেশ্যে যদি সেই কিওয়ার্ডগুলো লিখে যদি আমি সার্চ করি, সেইগুলো হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ডের মধ্যে পড়বে। আর এডুকেশনাল কিওয়ার্ডগুলো মেইনলি হচ্ছে যে আপনার প্রশ্নবোধক টাইপের কিওয়ার্ডগুলো হয়। বিটুবি কিওয়ার্ড কি? হ্যাঁ, বিটুবি কিওয়ার্ড হচ্ছে যে বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। মনে করেন আপনার মোবাইল ফোন, একটা মোবাইল ফোন প্রোডাকশন হাউস থেকে এটা প্রডিউস হলো। সো প্রোডাকশন হাউস থেকে যখন এটা প্রডিউস হয়, তখন এটা কিন্তু আসে হচ্ছে যে আপনার হোলসেলারের কাছে, যে যারা হচ্ছে যে আপনার ওটাকে কি বলে, হোলসেলারের কাছ থেকে আসে হচ্ছে যে আপনার বিভিন্ন যারা ডিস্ট্রিবিউটার, তাদের কাছে আসে। তার মানে দেখেন, হোলসেলার থেকে ডিস্ট্রিবিউটারের কাছে আসলো, হ্যাঁ, তো ডিস্ট্রিবিউটারের কাছে আসার পরে দেখেন এরাও কিন্তু বিজনেস করতেছে, যারা প্রোডাকশন হাউস তারাও বিজনেস করতেছে। সো এটা কিন্তু বিটুবি কিওয়ার্ড। তার মানে ওরা প্রোডাকশন হাউস থেকে কিনলো কে? ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর আবার সেল করলো হচ্ছে হোলসেলারের কাছে। তার মানে কি, সে কিনলো, কেনার পরে সব দুজনে বিজনেস করতেছে। তার মানে কি, বিটুবি কিওয়ার্ড। অর্থাৎ যদি আমি হোলসেলার হই, সরি, আমি যদি হচ্ছে যে প্রোডাকশন হাউস হই, এবং আমার প্রোডাকশন হাউস থেকে যেই প্রডিউস গুলো হবে, যেই প্রোডাকশন গুলো বের হবে, সেগুলো যদি আমি কাকে সেল করব, আমি হচ্ছে ডিস্ট্রিবিউটরদের কাছে সেল করব। তো তাদের কাছে যখন আমি সেল করব, এই সেল করার জন্য যে ওয়েবসাইটটা বানাবো, যে ধরনের কিওয়ার্ড গুলো আমি সিলেকশনে নিয়ে আসবো তাদের জন্য, সেগুলো হবে বিটুবি কিওয়ার্ড। এখন ডিস্ট্রিবিউটর থেকে হোলসেলার কাছেও হচ্ছে বিটুবি কিওয়ার্ড, হোলসেলারদের থেকে রিটেলারের কাছে আসে, সেটাও কিন্তু বিটুবি কিওয়ার্ড। কারণ হোলসেলার তখন তারা, আর রিটেলারের কাছ থেকে আসে হচ্ছে কাস্টমারের কাছে বা কনজিউমারের কাছে, আমাদের কাছে, আমাদের মতো অধমদের কাছে আসে। সো আমাদের কাছে যখন আসে তখন কিন্তু আমরা কাস্টমার। তার মানে কি, রিটেলাররা যখন আমাদের কাছে সেল করে, এটা কিন্তু আর B2B থাকে না, B2C হয়ে যায়, অর্থাৎ বিজনেস টু কাস্টমার হয়ে যায়। তখন কিন্তু বিজনেস টু বিজনেস থাকে না। কথা বুঝতে পারছেন? আর এছাড়া যদি কোনো কিওয়ার্ড গুলো দেখেন যে এই কোনো কিওয়ার্ডের মধ্যেই পড়তেছে না, তাহলে সেই কিওয়ার্ড গুলোকে আপনারা আদার্স কিওয়ার্ডের মধ্যে ফেলে দিবেন। বাস, শেষ, কমপ্লিট। আচ্ছা, এটা একটু দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে যে থিঙ্ক ফার্স্ট বিফোর ইউ স্টার্ট। আপনি চিন্তা করবেন শুরু করার আগে। ধরেন আপনি কক্সবাজারে যাবেন, বেড়াতে যাবেন, তো কক্সবাজার বেড়াতে যাওয়ার আগেই তো আপনি ডিসিশনটা নেবেন যে ওখানে গিয়ে কি ধরনের ড্রেস পরবেন, ওখানে গিয়ে কোথায় গোসল করবেন, সেটার পরে আপনি কি ড্রেস পরবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোন হোটেলে গিয়ে উঠবেন, কি ধরনের বাসে আপনি জার্নিটা করবেন, এগুলো কিন্তু আপনি যাওয়ার আগেই কিন্তু চিন্তা ভাবনা করে রাখবেন। যাওয়ার পরে কিন্তু আপনি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন না। তো সুতরাং একটা ওয়েবসাইটটা যখন আপনি স্টার্ট করবেন, তো আপনাকে চিন্তা করতে হবে যে কি ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করবেন। কথা বুঝতে পারছেন? সো আপনাকে আগে স্টার্ট করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি করবেন। এখন দেখেন, আইডেন্টি ইওর প্রোডাক্ট অর সার্ভিস। আপনার যে প্রোডাক্ট এবং সার্ভিসটা আপনি দিবেন, আপনি সিলেক্ট করে ফেলছেন যে এই প্রোডাক্টটাই আপনি দিবেন, আপনাকে তখন এই প্রোডাক্টটা মার্কেট যাচাই করতে হবে, যে এই প্রোডাক্টটা আইডেন্টিফাই করতে হবে যে এই প্রোডাক্টটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ।
এই সার্ভিসটা যে আমি দিব, এই সার্ভিসটা মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে। যদি গ্রহণযোগ্যতা বেশি পায় তাহলে আপনি এটা নিয়ে কাজ করেন, আর যদি গ্রহণযোগ্যতা যদি এটা না পায় তাহলে আপনি এটা নিয়ে কাজ করবেন না। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি, সার্ভিসের স্কিলটা আপনাকে তখন এনশিওর করতে হবে যে এটা পাবলিকের কাছে, একজন ইউজারের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেতে পারে। হ্যাঁ, মার্ক অফ ইউর কম্পিটিটর, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করছেন, এই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনার কম্পিটিটরগুলো কেমন হবে, কারা কারা এগুলো নিয়ে কাজ করতেছে, তাদের সাথে আপনি কম্পিটিশনে যেতে পারবেন কিনা, তারা কি আপনার মতোই, নাকি তারা এমন কম্পিটিটর যাদেরকে বিট করা পসিবল না এবং তারা অনেক হায়ার লেভেলের। এই বিষয়গুলো নিয়ে তখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে, চিন্তা করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, খুঁজে বের করতে হবে, এবং এগুলো রিসার্চের মাধ্যমে করতে হবে। কিভাবে করতে হয় আমরা প্র্যাকটিক্যালি দেখব। আইডেন্টিফাই ইউর ব্র্যান্ড ভ্যালু, আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা যে আপনি সিলেকশনে নিয়ে আসছেন, এটার ব্র্যান্ড ভ্যালুটা কেমন, এটা আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। জাজ ইউর টার্গেট মার্কেট, আপনি কোন মার্কেটটাকে টার্গেট করতে চান, এটা আপনাকে, আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছেন এটা মূলত কোন দেশের জন্য, এটা কি বাংলাদেশের জন্য? যদি বাংলাদেশের জন্য হয় তাহলে বাংলাদেশের কোন এলাকায় বা কোন বিভাগের মানুষকে আপনি টার্গেট করলে এটা আপনি ভালো সেল আনতে পারবেন, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অথবা আপনি যে প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে কাজ করছেন, এটা কি ইউএস মার্কেটের জন্য সব থেকে ভালো হতে পারে? যদি ইউএস মার্কেটের জন্য সব থেকে ভালো হয় তাহলে আপনি ইউএস মার্কেটে টার্গেট করেন। সো এই জাজমেন্টটা আপনাকেই করতে হবে যে আপনি কোথায় টার্গেটিংটা করবেন। সো কোন কান্ট্রিকে টার্গেটিংটা করবেন, কোন স্টেটটাকে করবেন, কোন বিভাগটাকে করবেন, এগুলো কিন্তু আমি আপনাদেরকে অলরেডি প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু আমি আপনাদেরকে দিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, ফিক্সড ইউর বাজেট, এবার আপনাকে বাজেট ঠিক করতে হবে। কারণ দেখেন, আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, আপনি তো ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, আপনার ডোমেন হোস্ট কিনতে হবে। সো ডোমেন হোস্টের জন্য আপনার একটা বাজেট খরচ আছে। যদি আপনি পেইড কোনো টুল ইউজ করেন সেটার জন্য একটা বাজেট আছে। আপনি যদি কন্টেন্ট লিখতে না পারেন তাহলে কন্টেন্ট রাইটার হায়ার করতে হবে, সেটার জন্য একটা বাজেট আছে। হ্যাঁ, আর এসইও তো আপনি নিজেই করবেন। হ্যাঁ, এখন সাইট ডেভেলপ করা, ওইটার জন্য একটা বাজেট আছে। বা আপনি এখন সাইট ভালো ডিজাইন করতে পারেন না, তাহলে অন্য কাউকে দিয়ে আপনাকে সাইটটাকে ভালোভাবে ডিজাইন করতে হবে, এটার জন্য একটা বাজেট আছে। এখন দেখেন, আপনি থিম, পেইড থিম একটা কিনতে হবে। ধরেন আপনি ফ্রি থিম দিয়ে করলেন, কিন্তু আপনি মনে করলেন যে পেইড থিম দিয়ে করলে এটা ভালো, ওটার জন্য একটা বাজেট আছে। বাকি এসইও তো আপনি নিজেই করবেন। এখন এই বাজেটগুলো তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই বাজেটগুলোকে কত বাজেট হয় এবং এটা টোটালি আপনি কাভার করতে পারবেন কিনা। হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে ফিক্সড বাজেট করে তারপরে দেন আপনাকে নামতে হবে। এখন হুট করে আপনার কোনো বাজেট নাই, পকেটে কোনো টাকা নাই, আপনি এখন নিলেন, এখন আপনি পরবর্তীতে দেখলেন যে আরে ডোমেন হোস্ট কিনতে তো টাকা লাগে, কিন্তু আমার কাছে তো টাকা নাই, তাহলে আপনাকে এতগুলো প্ল্যান করে তো আপনার কোনো লাভ হলো না। যেখানে আপনি একটা ডোমেন হোস্টই আপনি কিনতে পারলেন না, সেখানে এই প্ল্যানগুলো তো আপনার কোনো কাজে আসবে না। সো আজকে এই স্লাইড পর্যন্তই আপনাদেরকে পড়াবো। হ্যাঁ, আচ্ছা, ফ্রি টুলস গুলো বলে দিলে হবে না, এটা আপনাদেরকে দেখাইতে হবে। এটা প্রসেস, দেখেন আপু, এটা আপনাদেরকে প্রসেসটা মেনটেন করতে হবে। হ্যাঁ, এটা আপনারা কি রানিং কাজ করছেন কি করছেন না, এটার উপর ভিত্তি করে কিন্তু আমি কোর্সের মডিউল কিন্তু আমি সাজাইনি। এটা যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি যদি বোঝেন বা না দেখেন, তাহলে হয়তো আপনারা দুই একজন যে কাজের সুবিধার জন্য টুলসটা নিতে চাচ্ছেন, বাকিরা কিন্তু এটা মাথার উপর দিয়ে যাবে। সো সবার কথা চিন্তা করেই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি যেভাবে সাজিয়েছি স্টেপ বাই স্টেপ, এভাবে গেলে পরেই আপনারা তখন ওই বিষয়গুলো, তখন আপনাদের নলেজটা বাড়বে, আপনারা তখন বুঝতে পারবেন। হুটহাট করে যদি এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, আপনাদের এক একটা যদি আমি আশা পূরণ করতে যাই, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা এইটুকু হচ্ছে যে যেভাবে আগাচ্ছি, যেভাবে যাই, একটুকু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি সেই ভালো কিছুটা দেওয়ার জন্যই আমি আপ্রাণ চেষ্টা করতেছি যে আপনারা যেন খুব ভালোভাবে যেন এসইওটা টোটালি শিখতে পারেন, বুঝতে পারেন এবং জানতে পারেন। ঠিক আছে? আপনারা যারা পরে হোমওয়ার্ক জমা দিয়েছেন তাদেরগুলো আমি পার্সোনালি এটা চেক করেছি। হ্যাঁ, কারণ সবসময় যদি আমি হোমওয়ার্কগুলো নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে ক্লাসের ওই সময়টা থাকে না।
এই কারণে আমি নিজেই হচ্ছে যে এটা চেক করে দেখেছি। অনেকে অনেক ভুল করেছেন, অনেকে ঠিক করেছেন। হ্যাঁ, এটা আমি চেক করে দেখি। আপনারা যখন অ্যাসাইনমেন্টগুলো জমা দেন, এত কষ্ট করে আপনারা অ্যাসাইনমেন্টগুলো করেন, ওটা আমি দেখি, ওটা চেক করে দেখি। হয়তো এডিটের ওই ইয়েটা থাকে না, শুধুমাত্র ভিউ অপশনটা থাকে। এগুলো দেখি, ঠিক আছে। B2B কিওয়ার্ড হচ্ছে যে বিজনেস টু বিজনেস, এটা একটু মনে রাখবেন, বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। ভিডিওটার মধ্যে ওই যে কথাগুলো আমি বলছি ওগুলো একটু জাস্ট একটু রিপিটলি শুনবেন, শুনলে আপনারা আর একটু বুঝে যাবেন, আর একটু ক্লিয়ার হবেন, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের সময় হচ্ছে যে 1 মিনিট 24 সেকেন্ড প্রশ্ন করার জন্য। আজকে এইটুকু পর্যন্তই, দেন নেক্সট ক্লাসে বাকিটুকু শেষ করে দিব। ভাইয়া ওমর গুলা, আজ যে কিওয়ার্ডের যে ভ্যালুটা থাকবে 1 মান্থের পরে এটার ভ্যালু বাড়বে। কখনোই কোনো কিওয়ার্ডের ভ্যালুগুলো কমে না, কিওয়ার্ডের ভ্যালু প্রতিনিয়তই বাড়তে থাকে। কারণ এটার সার্চটা তখন যত দ্রুত বেশি সার্চ হয়, এটা সার্চ বাড়তে থাকে। সো কিওয়ার্ডের ভ্যালুগুলো বাড়তে থাকে, এটা কখনোই কমে না। সো আপনি যে কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্কটা করাবেন